নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৃজিতা। শুরু করছি বাংলার আনাচে কানাচের ও সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলার খবরকে। খড়দার বন্দিপুরে বিস্ফোরণ, ঠাকুর কলোনিতে বাড়িতে মজুদ বারুদ থেকে ভয়াবহ বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়েছে বাড়ির পাখা। বছর তিনেক আগে বাড়িটি ভাড়া নেয় অভিজিৎ সিং নামে এক ব্যক্তি। মাসিক ১,৮০০ টাকার বদলে লক্ষ্মী দেবনাথের থেকে ভাড়া নেয় অভিজিৎ। জিজ্ঞাসাবাদের পরেই আটক করা হয় অভিজিৎ সিংকে। বাড়িটিও সিল করে দিয়েছে রহরা থানার পুলিশ। কিন্তু একেবারে উত্তর ২৪ পরগনার মফস্বল একটি অঞ্চল খড়দা, সেখানে বিস্ফোরণ। এত বারুদ মজুদ কি কারণে হয়েছিল, কি উদ্দেশ্য ছিল এই বারুদগুলোকে ব্যবহার করার, কোন উদ্দেশ্যে ব্যবহার করার জন্য এত বারুদ একত্রে মজুদ করা হয়েছিল? এই যে অভিজিৎ সিং ব্যক্তি, এই ব্যক্তির যথেষ্ট পরিচয়পত্র কি নিয়েছিলেন, যিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন মাত্র ১,৮০০ টাকার বিনিময়? এই অভিজিৎ সিং এর মূল পরিচয়টা কি? তার উদ্দেশ্য কি ছিল এত বারুদ মজুদ করার? কি কারণেই বা মজুদ করলেন এত বারুদ? প্রশ্ন অনেক, উত্তর কোথায়? আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। এই মুহূর্তে রয়েছে খড়দহের বন্দিপুর ঠাকুর কলোনি এলাকায়, যে বাড়িটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে এই বাড়িটিকে সিল করে দেওয়া হচ্ছে এবং যে ঘরটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘর আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে স্থানীয় মানুষজন থেকে এখানকার যারা প্রতিবেশীরা রয়েছেন তারা যেটা বলছেন যে আচমকা কিন্তু এই শব্দ শোনা যায় এবং ভেতরে কিন্তু বাজি মজুদ করে রাখা হয়েছিল, যে বাজিতেই কিন্তু এই বিস্ফোরণ হয়েছে। কিন্তু সেই বাজি কি কারণে এখানে মজুদ করে রাখা হয়েছিল তাই নিয়েই কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। এসে দেখছি ঘরে ধোঁয়ায় ধোঁয়া। বাজি কটার সময় হয়েছে? ৪টের সময়। কি আওয়াজ পেলেন? বাজির আওয়াজ ধুম করে বাজলো। হ্যাঁ, তারপরে আর কিছু শুনিনি। এত বাজি কোথা থেকে? এই যে কালী পুজোর আগের দিন আনছে, 2 দিন আগে এনেছে, এনে ও একটু বানায়, ছোট ছোট বোমগুলো বানায়। বাড়িতে বানায়? হ্যাঁ, বানিয়েছে, ওই সেগুলি আর ফাটাতো। মশলা কটা ছিল রেখে দিয়েছে। মশলা কি নিয়ে আসতো? হ্যাঁ, মশলা অল্প করে এনেছে, সেটা করে ঠোরে একটুখানি ছিল, সেটাই আর কি রয়েছে ঘরে। বাড়িতেই বানাতো বোম? হ্যাঁ, বাড়িতে করেছে। এই যে ঘর দেখা যাচ্ছে, এই ঘরেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই ঘরটি এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে ব্যারাকপুর সিটি পুলিশের পক্ষ থেকে সেই ঘর কিন্তু এই মুহূর্তে সিল করে দেওয়া হচ্ছে। এই ঘরের উল্টো দিকে যে প্রতিবেশীরা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে আচমকাই কিন্তু আজ বিকেলের পর এই শব্দ শোনা যায় এবং ঘরের ভেতরে ঢুকে দেখা যায় যে ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু এই যে বাজি, সেই বাজি কোথা থেকে এলো সেই নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিজিৎ সিং তিনি কিন্তু এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন এবং এখানে তিনি তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে তিনি এই বাড়িটিতে থাকতেন। যেটা একাংশ তারা মনে করছে যে কালী পুজোর সময়তে কিন্তু বাজি এখানে রাখা হয়েছিল এবং সেই বাজিতেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তীব্র শব্দ শোনা যায়, প্রবল বিকট শব্দে কিন্তু কেঁপে ওঠে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘরের দরজা সিল করে দেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে অভিজিৎ সিং তাকেও কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রহরা থানাতে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবে এই প্রবল বিকট শব্দে যেভাবে কেঁপে ওঠে গোটা এলাকা, তারপরে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিপুল পরিমাণ বাজি এখানে কি কারণে মজুত করে রাখা হয়েছিল সেটি নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, খড়দহ। দিল্লি বিস্ফোরণেও নাম জোরালো বাংলার। মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। সীমান্তবর্তী জেলাগুলির বিস্ফোরক কারবারিদের একটি তালিকাও তৈরি করেছে তদন্তকারীরা। 10ই নভেম্বর সন্ধেবেলা লালকেল্লার সামনে বিস্ফোরণ, সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে দেশের রাজধানী। রাজধানীতে সন্ত্রাসবাদী হামলা, আর তাতেও এবার জড়ালো বাংলার নাম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে যেটা জানা যাচ্ছে, একাধিক সীমান্তবর্তী এলাকাগুলিতে যে সমস্ত বিস্ফোরক কারবারিরা রয়েছে তাদেরকে খুঁজে বের করে নামের তালিকা তৈরি করা হয়েছে। সেই নামের তালিকা ধরে ধরে বিস্ফোরক কারবারিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এনআইএর আধিকারিকেরা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের যে মূল বিস্ফোরক সাপ্লায়ার তার খোঁজ পেতে চাইছেন এনআইএর আধিকারিকেরা। বাংলার একাধিক জেলায় তল্লাশি, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে তল্লাশি, 6 থেকে 7টি জেলায় তল্লাশি। তদন্তকারীদের হাতে বিস্ফোরক কারবারিদের নাম। তৈরি হয়েছে বিস্ফোরক কারবারিদের নামের তালিকা। কারবারিদের খোঁজে চলছে তল্লাশি।
বিশেষ করে মুর্শিদাবাদ জেলার যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেই সমস্ত সীমান্তবর্তী এলাকাতে গিয়ে এই সমস্ত বিস্ফোরক কারবারিদের নামের তালিকা একেবারে তুলে ধরা হয়েছে, নামের তালিকা তৈরি করা হয়েছে এবং 6 থেকে 7 জনের নাম কিন্তু মুর্শিদাবাদ জেলা থেকে উঠে এসেছে। মুর্শিদাবাদের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা সুতুই, শামসেরগঞ্জ, রানীনগর, জলঙ্গি সহ একাধিক জায়গাতে কিন্তু এনআইএর আধিকারিকেরা তারা রয়েছেন এবং টিম ভাগ করে একাধিক টিমে ভাগ হয়ে তারা কিন্তু এই মুহূর্তে তদন্ত চালাচ্ছেন। ইখতিয়ার এবং জুলফিকার এই দুজন এখনো পর্যন্ত নাম প্রকাশ্যে এসেছে। তালিকায় থাকা কারবারিদের বেশিরভাগই এখনো গা ঢাকা দিয়েছে। তাদের খুঁজে বের করে পাচারকারীকে হাতে পেতে চান তদন্তকারীরা। অনুপ্রবেশ হোক কি বোমা বিস্ফোরণ, সবেতেই জড়িয়ে যাচ্ছে বাংলার নাম। তৃণমূলের অপশাসনের কারণেই বাংলার নাম বারবার কালিমা লিপ্ত, অভিযোগ বিজেপির। বহু রাজ্যের পুলিশ এখান থেকে এসে জঙ্গি কানেকশনের লোকদেরকে, জেহাদিদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। নতুন কিছু না, বাংলাটা একটা বারুদের স্তূপের ওপর রয়েছে। আর বাংলার সরকারের, বাংলার পুলিশের, কলকাতা পুলিশের কোনো হেলদোল নেই। বিস্ফোরক কারবারিদের নামের তালিকা তৈরি করে তদন্তে নেমেছে এনআইএ। বাংলায় বসে দেশের সর্বনাশের ছক কষা হয়েছিল। জঙ্গি গোষ্ঠীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে এই বাংলা। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। ফের এসআইআর নিয়ে হুমকি তৃণমূল নেতার। এবার বিজেপি কর্মীদের গাছে বেঁধে বিজুটি পাতা ঘষে দেওয়ার হুঁশিয়ারি হুমকি দিলেন তৃণমূলের এক উপপ্রধান। এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। একটা যদি বৈধ ভোটার নাম বাদ যায়, বিজেপির নেতাদের বলে দিচ্ছি, এলাকায় যত আম গাছ আছে দড়ি দিয়ে বেঁধে বিজুটি পাতা লাগিয়ে দেবো গায়ের মধ্যে। ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। এতেই যেন গা জ্বলছে তৃণমূলের। লাগাতার হুমকি দিচ্ছেন ঘাসফুলের নেতারা। কমিশনের পাশাপাশি নিশানা করা হচ্ছে বিজেপিকে। এবার বিজেপি কর্মীদের গাছে বেঁধে শরীরে বিজুটি পাতা ঘষে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের এক পঞ্চায়েত উপপ্রধান। একটা যদি বৈধ ভোটার নাম বাদ যায়, বিজেপির নেতাদের বলে দিচ্ছি, এলাকায় যত আম গাছ আছে দড়ি দিয়ে বেঁধে বিজুটি পাতা লাগিয়ে দেবো গায়ের মধ্যে। শুরু থেকেই এসআইআর এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। প্রায় রোজ হুমকি দিতে শোনা গিয়েছে তৃণমূলের সাংসদ বিধায়কদের। আমরা এসআইআর এর বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে। প্রকৃত একটা ভোটারের নাম কাটলে এটা বাংলা, এটা বিহার নয়। আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। এসআইআর এর বিরোধিতা কিংবা কেউ বলছে না। আমাদের পরিষ্কার কথা, বৈধ ভোটারের নাম কাটা গেলে সুকান্ত মজুমদারও তার বাড়িতে থাকতে পারবে। সেই ট্র্যাডিশনই বজায় রাখলেন বন্দিপুর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। তাকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। হোসেন এখন এলাকায় বলছে আমাদের বিজেপি কর্মীদেরকে নাকি আম গাছে বেঁধে রেখে বিজুটি পাতা দেবে। ওর কথার কি গুরুত্ব আছে? ও আমাদের একজনকে যদি গাছে বেঁধে রাখে, খড়দার বুকে গাছ কম পড়ে যাবে। ওদের পুরো দলের যত কর্মী আছে সবাইকে গাছে বেঁধে রাখবে। এসআইআর নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে নির্বাচন কমিশন। এতেই আতঙ্কে তৃণমূল। লাগাতার হুমকি দিচ্ছেন তৃণমূলের চুনোপুটি থেকে রাঘব বোয়ালরা। রিপাবলিক বাংলা। ঠাকুরনগরে অনশন তুলতে গিয়ে বিড়ম্বনায় তৃণমূল। রাজ্যের 2 মন্ত্রী শশী পাঁজা এবং স্নেহাশিস চক্রবর্তীর মাধ্যমে অনশন তোলার আর্জি জানান অভিষেক, কিন্তু সেই আর্জি ফিরিয়ে দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এবং মতুয়ারা। রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। রাজ্যের 80% ভোটারের হাতে পৌঁছে গিয়েছে এনিউমারেশন ফর্ম। এখনো এসআইআর বিরোধিতার নামে অনশন মঞ্চে বসে রয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি মমতা বালা ঠাকুর। দীর্ঘ 12 দিন অনশন চলার পর অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের 2 মন্ত্রী তারা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই অনশন মঞ্চে তারা এসেছিলেন। এখনও পর্যন্ত এই অনশন মঞ্চে রয়েছেন মমতা বালা ঠাকুর সহ মতুয়া পাগল গোসাই, তারা প্রত্যেকেই। ঠাকুরনগরের অনশন মঞ্চে পৌঁছন রাজ্যের 2 মন্ত্রী শশী পাঁজা ও স্নেহাশিস চক্রবর্তী। কোথায় বলে ঢেকির স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি অনশন মঞ্চে গিয়েও এসআইআর নিয়ে মিথ্যাচার তৃণমূলের। কেন্দ্রীয় সরকার, বিজেপি পার্টি কেউ সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকুক এরা চায় না। তাই তারা ভীতি সঞ্চার করেন, ভয় দেখান, মানুষকে হয়রান করেন। লড়াইটা, অনশনটা হচ্ছে কারণ কিছু
একটা দল, রাজনৈতিক দল বলছে তুমি নাগরিক নয়। নাগরিক কি নাগরিক নয়, এটাই তো প্রথম বিজেপি সরকার তাদের 2003 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু আজকে যে সিএটারও তৈরি করলো, সেখানে অজস্র শর্ত রয়েছে, যে শর্তগুলো পূরণ করা সম্ভব নয়। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তাও বয়ে নিয়ে যান দুই মন্ত্রী। অনশন তুলে নেওয়ার অনুরোধ করে বার্তা পাঠান অভিষেক, কিন্তু সেই বার্তাও ফিরিয়ে দেন মতুয়ারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা পাঠিয়েছেন, তার সেই বার্তাকে সম্মান জানিয়ে বলছি, সিএম ম্যাডামের কাছে একটা আবেদন রাখছি, সিএম ম্যাডাম নিজে আসুন। যে দাবি করছি, সেই দাবির সমর্থনে আগামী দিনে তারা পার্লামেন্টে বিষয়টা তুলবেন, লড়াই করবেন, এবং তারা থাকতে আমাদের কোনো অসুবিধা হবে না। সিএমের দপ্তর থেকে এই যে আশ্বাস যদি আমরা পাই, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে অনশন তুলবার চেষ্টা করব। অভিষেকের বার্তায় সম্পূর্ণ ভরসা নয়, তাঁদের চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই অনশন মেটাতে গিয়ে কার্যত বিড়ম্বনায় পড়ে গেল তৃণমূলই। অন্যদিকে মতুয়াদের নাগরিকত্ব দিতে এই ঠাকুরনগরেই বিজেপির উদ্যোগে বসছে সিএএ সহায়তা ক্যাম্প। সেই ক্যাম্পে না গিয়ে কেন বিভ্রান্তি ছড়াতে চায় তৃণমূল? সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হওয়াতেও কেন গা জ্বালা তৃণমূলের? ঠাকুরনগর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। এসআইআর ইস্যু থেকে মুসলিম ভোট, একের পর এক ইস্যুতে সরব হয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কখনো এসআইআর নিয়ে দলের রাজনীতির সমালোচনা করেছেন, কখনো বিঁধেছেন দলের মন্ত্রীকে। রেল লাইনের উপর একটা মহিলা ঝাঁপ দিয়ে তার গলা দিয়ে তার জীবন শেষ করেছে। আমাদের কিছু রাজনৈতিক কারবারি সেটাকে নিয়ে সকাল থেকে নেমে পড়েছে, কম্পিটিশন শুরু হয়েছে। দল ছাড়ার ঘোষণা আগেই করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দলের বিরুদ্ধে বারে বারে সরব হয়েছেন। ফের তৃণমূলের লাশের রাজনীতি নিয়ে সুর চড়ালেন ভরতপুরের বিধায়ক। তার অভিযোগ, আত্মহত্যার ঘটনাকেও এসআইআর এর আতঙ্ক বলে চালাতে চাইছেন তৃণমূলের নেতারা। রেল লাইনের উপর একটা মহিলা ঝাঁপ দিয়ে তার গলা দিয়ে তার জীবন শেষ করেছে। আমাদের কিছু রাজনৈতিক কারবারি সেটাকে নিয়ে সকাল থেকে নেমে পড়েছে, কম্পিটিশন শুরু হয়েছে, যেটাকে এনআরসির টেনশনে সে মারা গেছে। এইসব মানুষদের, এইসব রাজনৈতিক দলের কারবারিদের আপনি কিভাবে ব্যাখ্যা করতে যাবেন? কয়েকদিন আগে একই ইস্যুতে তৃণমূলকে এক হাত নিয়েছিলেন হুমায়ুন কবির। যেমন গরু খুঁজে বেড়ায়, নেমে পড়ে, কে কার মৃত্যু হচ্ছে, কে গলায় দড়ি দিয়ে মরছে, টাকার দিনার দায়ে সেই বাড়িতে চলে যাচ্ছে নমস্কার করতে, প্রণাম করতে। তবে এদিন শুধু এখানেই থেমে থাকেননি হুমায়ুন। সংখ্যালঘু ভোটের প্রশ্নে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতাকেও নিশানা করেন ভরতপুরের বিধায়ক। কোনো বিহারি নেতাকে, হায়দ্রাবাদের নেতাকে মন থেকে মেনে নেবে বা ভোট দেবে বলে আমার ধারণা নেই। বাংলার ভালো মুসলিম মুখ চাই, বাংলার ভালো মুসলিমদের নেতা চাই। এই সিদ্দিকুল্লাহ বাবুর মতো চেয়ার আঁকড়ে থাকা নেতা দিয়ে বাংলার বাঙালি মুসলিমদের ধরে রাখা খুব মুশকিল। দল ছাড়ার কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবির। নতুন দল করার কথাও জানিয়েছেন। 26-এর ভোটের আগে প্রায় রোজই সুর চড়াচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। হুমায়ুনেই কি মুর্শিদাবাদে ধাক্কা খাবে তৃণমূল? রিপাবলিক বাংলা। ভোটের আগে গরম হচ্ছে ভাঙড়, মুখোমুখি আইএসএফ তৃণমূল। দুই পক্ষের সংঘর্ষে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়। পঞ্চায়েত ভোটের সময়ও ভাঙড় রাজনৈতিক নৃত্য দেখেছে। এবার সামনে ফের বিধানসভা ভোট, আবারও গরম হয়ে উঠছে ভাঙড়। 23শে নভেম্বর আইএসএফ এর রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরের গেট তৈরি করা হচ্ছিল আমার পিছনে দেখাতে বলবো, এবং সেই গেট তৈরিতে নিয়েই কিন্তু একেবারে আইএসএফ তৃণমূল সংঘর্ষ হয়। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ রয়েছে এবং কোলেহাট থানার পুলিশ রয়েছে। অভিযোগ, আইএসএফ এর এই রক্তদান শিবিরে আপত্তি তৃণমূলে। প্রথমে নাকি হুমকি দেওয়া হয়, পরে মূল গোলমাল বাঁধে রক্তদান শিবিরের গেট তথা তোরণ তৈরির সময়। অভিযোগ, তৃণমূল নেতা খৈরুল ইসলামের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী হামলা চালায়, আইএসএফ কর্মীদের মারধর করে।
আমি একটা আইএসএফের সদস্য। আমি আমার শরীর খারাপ, আমি ঘরে শুয়েছিলাম। আমার স্বামী ওখানে গিয়েছে ব্যানার টাঙাতে, ওখানেই সবাই ধরে মানে ফরিলি লোকেরা এসে আমার স্বামীকে মারধর করেছে। রক্তদান শিবির আটকানোর জন্য ওরা চেষ্টা করেছে, সকালবেলা হুমকি দিয়ে গিয়েছে, সে কথা ওরা মানেনি কে বলে। তারপরে বিকেলবেলা গিয়ে যখন ব্যানার টাঙায় তখন ওকে নামিয়ে ওরা উল্টো পাল্টা মেরেছে। এই হামলার খবর পেয়ে আরও আইএসএফ কর্মী ঘটনাস্থলে পৌঁছতে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে যায় পোলেরহাট থানার বিশাল বাহিনী। ওরা যেখানে এই কর্মসূচিটা নিচ্ছিল সেখানে সেই জমির যে মালিক, সেই মালিক অলরেডি লিখিতভাবে থানাতে একটা কমপ্লেন করেছে যে আমার জায়গার উপরে এই ধরনের কর্মসূচি যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। সেইটা জমির মালিক সহ গ্রামবাসীরা সেখানে বাধা দিয়েছে এবং আমরা যেটুকু খবর পাচ্ছি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা 2 রাউন্ড গুলি চালিয়েছে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে ভাঙড়ের উত্তাপ বাড়ছে, আতঙ্কও বাড়ছে। আবার হিংসায় উত্তপ্ত হবে না তো ভাঙড়? আবার ভোটে লাশ পড়বে না তো? অনেকেই বলেন তৃণমূল জমানায় অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ভাঙড়। এরই মাঝে আইএসএফ তৃণমূলের সংঘর্ষে উদ্বেগ বাড়ছে। রিপাবলিক বাংলা। কল্যাণ ব্যানার্জি আর কুকথা, এই দুটো জন্য সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। বাংলার রাজ্যপালকে এবার কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের এই সাংসদ। পাশাপাশি রাজভবনে অস্ত্র ভাণ্ডার মজুদ থাকার মতো আজব দাবি করে বসেন কল্যাণের এই অপমানের জবাব আইনি ভাষায় দেওয়ার হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। একাধারে বর্ষিয়ান আইনজীবী, অন্যদিকে 4 বারের সাংসদ, কিন্তু তার মুখের ভাষা ও অঙ্গভঙ্গিতে কোনো সভ্যতা ভদ্রতার লেশমাত্র নেই। কাকে কোন কথা বলতে হবে সেই পাঠ বোধহয় নিতে ভুলে গিয়েছিলেন তৃণমূলের এই রত্ন। এবার সব মাত্রা ছাড়িয়ে বাংলার রাজ্যপালকে কদর্য ভাষায় আক্রমণ কল্যাণ ব্যানার্জির। রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। পেশায় আইনজীবী, আইন নিয়ে পড়াশোনা, কিন্তু সাংবিধানিক পদের সম্মান রক্ষা করতে ভুলে গিয়েছেন কল্যাণ ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। Raj Bhavan is guarded by the Calcutta police. The MP is expressing his own distrust to the Home Minister. The Chief Minister herself is handling home portfolio. All legal steps are examined and I will tell you. নামেই কল্যাণ, কিন্তু মুখ খুললেই যে অকল্যাণ, মাত্রা ছাড়িয়ে অপমান ও অশালীন অঙ্গভঙ্গির ইতিহাস কম নেই তৃণমূল সাংসদের। My spine is so straight. You, Mr. Gandhi, you must understand. Lok Sabha. You must understand that I have been appointed here only to save Narendra Modi. মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে কল্যাণের এই বাড়বাড়ন্ত অভিযোগ বিজেপির। মহামান্য রাজ্যপাল মহোদয়ের ওএসডিকে সকালবেলা বলেছি, হি ইজ এস্টাবলিশড অ্যান্ড ভেরি ওয়েল নোন ড্রাঙ্কার্ড অফ দি স্টেট, প্লিজ ইগনোর হিম। কমপ্লেন করার জন্য ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত। বিনা প্রমাণে এই ধরনের কথা বলা পরিষ্কার হয়ে যায় যে এই ব্যক্তির মানসিক স্থিতি ঠিক নেই, মাথার ট্রিটমেন্টের প্রয়োজন আছে। সম্মান, সভ্যতা, সম্ভ্রম এই শব্দগুলির যেন অস্তিত্বই নেই কল্যাণ ব্যানার্জির অভিধানে। কদর্য বুলি ফুটিয়ে ভেসে থাকাই কল্যাণের রাজনৈতিক কৌশল। রিপাবলিক বাংলা। পূর্বস্থলের পর এবার ফালাকাটা, এসআইআর আবহে ফের উদ্ধার বিপুল পরিমাণ আধার কার্ড। আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বর সাহাপাড়া মোড় এলাকায় রাস্তার ধারে মিল প্রচুর আধার কার্ড। স্থানীয়দের নজরে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আধার কার্ডগুলি উদ্ধার করে জটেশ্বর থানার পুলিশ। এই বিপুল পরিমাণ আধার কার্ড কে বা কারা রাস্তায় ফেলে দিয়ে গেল তারই তদন্তে রয়েছে পুলিশ। উপরে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড, কে বা কারাই আধার কার্ড ফেলে দিয়ে গেছে? মূলত এই এসআইআর আবহে এত পরিমাণ আধার কার্ড কোত্থেকে এলো? এগুলো কি ভুয়ো আধার কার্ড? জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
গোটা বিষয়টার তদন্তে রয়েছে পুলিশ। দাদা কি দেখলেন? আমি তো আমার দোকান আছে এখানে, আমি এখানে কাজ করি আর কি। এখানে হঠাৎ দেখতেছি আধার কার্ড পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আসলাম, এসে দেখি। তবে এইটুকুই, আমরা হাতাহাতি কিছু করিনি। পরবর্তী যে খবরের দিকে নজর দেব, মুর্শিদাবাদে রানীনগরে ফের বিস্ফোরক উদ্ধার, 2 কেজি অ্যান্টিমনি ট্রাইসালফাইড। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের অভিযানের আগেই পলাতক অভিযুক্তরা বিস্ফোরক পদার্থ আইনের ধারায় ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার 2 কেজি অ্যান্টিমনি ট্রাইসালফাইড। এটা মুর্শিদাবাদের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। যদিও মূল অভিযুক্ত যারা, তারা পলাতক, পুলিশের অভিযানের আগেই পালিয়ে যায় তারা। কিন্তু এই পদার্থ, এই বিস্ফোরক পদার্থ কারা নিয়ে এলো, কেন নিয়ে এলো, কি উদ্দেশ্য ছিল, লাগাতার প্রশ্ন। আমরা জানি যে দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের ঘটনা, সেখানে দুর্ভাগ্যের বাংলা যোগ রয়েছে। আর এবার ফের একবার মুর্শিদাবাদে 2 কেজি অ্যান্টিমনি ট্রাইসালফাইড উদ্ধার। প্রশ্ন হচ্ছে, এত পরিমাণ বিস্ফোরক বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে কেন উদ্ধার হচ্ছে, মূল উদ্দেশ্যটা কি? আর এই সব ক্ষেত্রে বাংলা যোগ কেন স্পষ্ট হচ্ছে? কেন মুর্শিদাবাদের মতো একটা গুরুত্বপূর্ণ জেলা, যে জেলার ইতিহাস গোটা বিশ্বকে চমকে দেয়, সেই মুর্শিদাবাদে কেন এরকম ধরনের বিস্ফোরক উদ্ধার হবে বারংবার? প্রায় 2 কেজি অ্যান্টিমনি ট্রাইসালফাইড উদ্ধার করা হয়েছে এবং পুলিশি অভিযানে এটা উদ্ধার করা হয়েছে। যদিও যারা মূল অভিযুক্ত তারা পলাতক। মুর্শিদাবাদে বহরমপুরে উদ্ধার 2 কেজি অ্যান্টিমনি ট্রাইসালফাইড। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ দেখবেন, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। মুখ্যমন্ত্রী বিএলওদের একটা ভয় দেখিয়েছেন, তিনি হুমকি দিয়েছেন। গণেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন, বেঁধে রাখবেন গাছে। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। কোন বিএলও যদি বেইমানি করে, ইমিডিয়েটলি রিপ্লেস। একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ড ভন্ড করে রেখে দিব। চোখ দুটোকে উবড়ে ফেলা হবে এখান থেকে। এটা বাংলা, এটা বিহার নয়। আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। কিভাবে হুমকি দিয়ে তো লাভ নেই। এই রাজ্য নির্বাচন কমিশনকেও তোয়াক্কা না করে উনি ওনার নিয়মে নির্বাচন করাতে চায়। বিএলওদের সুরক্ষা চায় বাংলা। বিএলওদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তাদের বিভিন্ন ধরনের মিথ্যা মামলাতে ফাঁসিয়ে তাদেরকে জব্দ করার প্রচেষ্টাও হতে পারে। আমাদের 1 নম্বর দাবি যেটা, সেটা হচ্ছে বিএলওদের নিরাপত্তা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।